অন্ধকারের দোসর। ফোনের ওপাশ থেকে ভেসে আসা শান্ত কণ্ঠস্বর, আর ঠিক নিজের পেছনের অন্ধকার থেকে আসা আওয়াজ। এই দুই তীব্র অভিঘাতে নিয়নের মস্তিষ্কের সমস্ত শিরা উপশিরা যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। গোদামের ভেতরে স্যাঁতসেঁতে বদ্ধ হাওয়াটা হঠাৎ করে যেন ভীষণ ভারী ঠেকতে লাগলো। নিশির কণ্ঠস্বর সে ভালো করে চেনে, কিন্তু যে বোন গত 3টে বছর ধরে হাসপাতালের বিছানায় অবশ এক টুকরো মাংসপিণ্ডের মতো পড়ে আছে, তার পক্ষে এই অন্ধকার আন্ডারগ্রাউন্ডে এসে দাঁড়ানো কোনো অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। নিয়ন হাত থেকে ফোনটা ফেলে দিল না, তবে তার আঙ্গুলগুলো অবশ্যই আসছিল। ফোনের ফ্ল্যাশ লাইটের আলোটা কাঁপছে। সে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নেওয়ার চেষ্টা করল, কিন্তু ফুসফুস যেন বাতাস টানতে অস্বীকৃতি জানালো। সে অত্যন্ত ধীর গতিতে নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে পেছনে ঘুরল। আলোর তীব্র রশ্মিটা যখন পেছনের অন্ধকার দেওয়ালে গিয়ে পড়ল, নিয়নের মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে আসার উপক্রম হলো। সেখানে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু দেওয়ালে ঝুলানো একটা ভাঙা আয়না আলোর প্রতিফলন ঘটছে, আর সেই আয়নার ঠিক নিচে মেঝেতে রাখা একটা ছোট ব্লুটুথ স্পিকার থেকে এখনো একটা হালকা যান্ত্রিক আওয়াজ আসছে। অর্থাৎ কণ্ঠটা কোনো মানুষের নয়, স্পিকার থেকে বাজানো হচ্ছিল। নিয়ন কয়েক পা এগিয়ে গিয়ে স্পিকারটা হাতে তুলে নিল। সেটা এখনো অন করা। কেউ একজন ওপর থেকে বা অন্য কোনো দূরবর্তী জায়গা থেকে এই স্পিকারটা নিয়ন্ত্রণ করছে। তাহলে কি নিশি নিচে আসেনি? কিন্তু উপরের মনিটরে যা দেখা যাচ্ছে তা তো মিথ্যে নয়। নিয়ন দ্রুত ঘুরে আবার সিসিটিভি মনিটরটার দিকে তাকালো। মনিটরের পর্দায় নিশির ঘরের দৃশ্যটা তখনও লাইভ চলছে। নার্সটির সিরিঞ্জ হাতে নিশির খাটের একদম কাছে গিয়ে দাঁড়িয়েছে। ইঞ্জেকশনের সুইচটা নিচের স্যালাইনের পাইপের ভেতর পুশ করার ঠিক আগের মুহূর্ত। নিয়ন আর 1 সেকেন্ডও নষ্ট করল না। আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি বেশি জানোয়ারের মতো উপরে দৌড়াতে লাগলো। তার পায়ের শব্দে নিস্তব্ধ বাড়িটা কেঁপে উঠছে। 3 বছরের জমানো কষ্ট, ভয় আর ক্ষোভ যেন আজ রাতে একসঙ্গে বিস্ফোরণ ঘটিয়েছে। নিশির ঘর এবং এক রহস্যময় অন্তর্ধান। ঠাম করে নিশির ঘরের দরজাটা লাথি মেরে খুলে ভেতরে ঢুকলো নিয়ন। তার চোখ দুটো তখন ক্রোধে লাল। সে চিৎকার করে বলল, থামুন, কি করছেন আপনি? কিন্তু ঘরের ভেতরে ঢুকে নিয়ন পাথরের মতো
দাঁড়িয়ে পড়ল। সোফায় নাচটি ঠিক আগের মতোই অঘরে ঘুমাচ্ছে। নিশির স্যালাইনের পাইপ বা লাইফ সাপোর্টে কোনো বাড়তি সিরিঞ্জ গোজা নেই। সবকিছু একদম শান্ত, স্বাভাবিক। মনিটরে সে যা দেখেছিল তার সাথে এই বাস্তব দৃশ্যের কোনো মিল নেই। নিয়ন নার্সের কাছে গিয়ে তাকে জোরে ঝাঁকুনি দিল। নার্স ধরপড় করে জেগে উঠে চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে নিয়ন ভাইয়া, কোনো সমস্যা? নয়ন নার্সের কথায় উত্তর না দিয়ে সোজা নিশির খাটের দিকে তাকালো। নিশি আগের মতোই চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু নিয়ন যখন নিশির হাতটা স্পর্শ করল তখন তার কপালে ঘাম জমে উঠল। নিশির হাতটা বরফের মতো ঠান্ডা এবং তার নাড়ি অত্যন্ত ধীর গতিতে চলছে। মনিটরে সেই দৃশ্যটা যদি মিথ্যে বা এডিটেড হয়ে থাকে, তবে আন্ডারগ্রাউন্ডের সে ডায়েরিটা কি ছিল? নিয়ন নার্সকে বলল, আপনি একটু নিশির খেয়াল রাখুন, আমি আসছি। নিয়ন আবার নিচে নামার জন্য পা বাড়ালো, কিন্তু এবার সে একা নয়। নিজের পকেটে একটা ছোট ফোল্ডিং ছুরি পুড়ে নিল। ডায়েরিটা তাকে ভালো করে পড়তে হবে। সেখানে নিশির এই অবস্থার পেছনের সত্য লুকিয়ে আছে। ডায়েরির পাতায় লুকিয়ে থাকা বিষ। নিয়ন আবার সে অন্ধকার গুদামে নেমে এলো। সিসিটিভি মনিটরটার সামনে গিয়ে সে দেখল, এবার মনিটরের স্ক্রিনটা সম্পূর্ণ কালো হয়ে গেছে। নো সিগন্যাল। কেউ একজন উপর থেকে মেইন সুইচ বা ক্যামেরা বন্ধ করে দিয়েছে। নিয়ন আর ওটার দিকে সময় নষ্ট না করে টেবিলের ওপর রাখা সেই পুরনো ডায়েরিটা হাতে তুলে নিল। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে। প্রথম কয়েকটা পাতা উল্টাতেই নিয়নের চোখ আটকে গেল একটা পরিচিত হাতের লেখায়। এটা আর কারো নয়, তাদের নিজেদের পারিবারিক ডাক্তার, ডাক্তার সাফায়েতের হাতের লেখা। ডায়েরির পাতায় পাতায় যা লেখা ছিল তা পড়তে পড়তে নিয়নের গায়ের লোম খাড়া হয়ে উঠল। 12 মার্চ 2023। নিশিকে যে কেমিক্যালটা দেওয়া হচ্ছে তা সাধারণ কোনো ড্রাগ নয়। এটা মানুষের শ্বাসতন্ত্রকে সাময়িকভাবে অবশ করে দেয়, যা দেখতে হুবহু কমায় চলে যাওয়া রোগের মতো লাগে। নিয়ন বোকা ছেলে। ও ভাবছে ওর বোন ব্রেন হ্যামারেজের কারণে এই অবস্থায় গেছে, কিন্তু ও জানে না নিশি যদি জেগে ওঠে তবে আমাদের দীর্ঘদিনের পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। নিশি সেই ফাইলটা কোথায় লুকিয়ে রেখেছে তা না জানা পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখতে হবে। তবে আজ রাতে ফাইলটার খোঁজ মিলেছে।
নিশিকে আর বাঁচিয়ে রাখার প্রয়োজন নেই। নিয়নের চোখের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। ডাক্তার সাফাত, যিনি নিশির চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন, যাকে নিয়ন নিজের বাবার মতো সম্মান করত, সেই নিশিকে এই অবস্থায় রেখেছে। কিন্তু কেন? কি এমন ফাইল আছে নিশির কাছে? হঠাৎ ডায়েরির শেষ পাতাটার দিকে নজর গেল নিয়নের। সেখানে লাল কালিতে একটা নতুন নোট লেখা, যা মাত্র কয়েক ঘন্টা আগে লেখা হয়েছে বলে মনে হলো। নিয়ন চাবিটা খুঁজে পাবে? ও ভাববে ও সত্যের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু আসল খেলাটা তো এখন শুরু হবে। নিয়ন, তোমার পেছনে তাকাও। একই কথার পুনরাবৃত্তি। নিয়ন এবার আর ভয় পেল না, বরং তীব্র আক্রোশে পেছনে তাকালো। কিন্তু এবার অন্ধকার থেকে কোনো স্পিকারের আওয়াজ এলো না। তার বদলে গোদামের ভারী লোহার দরজাটা বাহিরে থেকে কেউ একজন টেনে বন্ধ করে দিল। খটাস বড় একটা তালা পড়ার শব্দ হলো। কে কে ওখানে? দরজা খোলো। নিয়ন দরজার ওপর আঘাত করতে লাগলো, কিন্তু চারিদিকে পুরো কংক্রিটের দেওয়ালে তার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। কেউ কোনো উত্তর দিল না। নিয়ন বুঝতে পারল সে একটা নিখুঁত ফাঁদে পা দিয়েছে। তাকে গোদামে আটকে রেখে ওপরে নিশিকে শেষ করে দেওয়া হবে। মোবাইলের নেটওয়ার্ক চেক করল সে, সম্পূর্ণ শূন্য। আন্ডারগ্রাউন্ডে কোনো সিগন্যাল নেই। সে পাগলের মতো গুদামের চারপাশটা দেখতে লাগলো। এখানে কোনো জানালা নেই, পালানোর কোনো পথ নেই। ঠিক তখনই তার চোখ গেল গুদামের এক কোণায় থাকা একটা পুরনো কাঠের বাক্সের দিকে। বাক্সটার উপর ধুলোর আস্তরণ। নিয়ন লাথি মেরে বাক্সের ঢাকনাটা ভেঙে ফেলল। ভেতরে কিছু পুরনো জামা কাপড় আর খবরের কাগজের কাটিং। খবরের কাগজগুলো 3 বছর আগের। হেডলাইনগুলো দেখে নিয়ন স্তব্ধ হয়ে গেল। নট রিসেন্ট ফার্মাসিক্যালের ল্যাবের ভয়াবহ আগুন, নিখোঁজ প্রধান গবেষক। নিশির কথা মনে পড়ে গেল নিয়নের। নিশি 3 বছর আগে ওই ফার্মাসিক্যালস কোম্পানির ল্যাবে ইন্টার্নশিপ করছিল, আর তার ঠিক 1 মাসের মাথায় নিশি রহস্যময়ভাবে অসুস্থ হয়ে কোমায় চলে যায়। তাহলে কি এই আগুনের পেছনের কোনো সত্য নিশি জেনে ফেলেছিল? কাগজের কাটিংগুলোর নিচে একটা ছোট পেন ড্রাইভ পাওয়া গেল। নিয়নের বুক ধকধক করতে লাগলো। এই পেন ড্রাইভটাই কি তবে সেই ফাইল যার কথা ডায়েরিতে লেখা আছে? কিন্তু এটা দেখার মতো কোনো ল্যাপটপ বা কম্পিউটার এই মুহূর্তে তার কাছে নেই। তাকে যে কোনো উপায়ে এই বন্ধ ঘর থেকে বের হতে হবে।
নিয়ন গুদামের চারিদিকে দেওয়ালে হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো, যদি কোথাও কোনো দুর্বল অংশ থাকে। হঠাৎ সে খেয়াল করলো গুদামের এক কোণায় ছাদের দিকে একটা ছোট ভেন্টিলেটর পাইপ চলে গেছে, যা সম্ভবত বাড়ির পেছনের বাগানে গিয়ে মিশেছে। পাইপটা বেশ সরু, কিন্তু নিয়নের মতো পাতলা গরমে মানুষের পক্ষে চেষ্টা করলে হয়তো সম্ভব। সে টেবিল আর কয়েকটা পুরনো বাক্স একটার উপর আরেকটা সাজিয়ে ভেন্টিলেটরের কাছাকাছি পৌঁছালো। লোহার গিলটা অনেক পুরনো হওয়ার মরিচে ধরে গিয়েছিল। নিয়ন তার পকেটের ফোল্ডিং ছুরিটা দিয়ে স্ক্রুগুলো খোলার চেষ্টা করতে লাগলো। হাত কেটে রক্ত পড়তে লাগলো, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তার মাথায় শুধু একটাই চিন্তা, নিশিকে বাঁচাতে হবে। প্রায় আধা ঘন্টা মরিয়া চেষ্টার পর গিলটা আলাদা হয়ে নিচে পড়ে গেল। নিয়ন নিজেকে টেনে হিঁচড়ে সেই সরু পাইপের ভেতর ঢুকিয়ে দিল। চারিদিকের অন্ধকার আর ধুলোর তার দম বন্ধ হয়ে আসছিল। কোনোয় আর হাঁটু ছিলে রক্তারক্তি হয়ে গেল, কিন্তু সে থামল না। প্রায় 10 মিনিট সাপের মতো হামাগুড়ি দেওয়ার পর সে রাতের ঠান্ডা বাতাসের স্পর্শ পেল। সে বাড়ির পেছনের বাগানের ঝোপঝাড়ের মধ্যে ছিটকে পড়ল। মুক্ত বাতাস বুক টেনে সে 1 সেকেন্ডও নষ্ট না করে সোজা বাড়ির সদর দরজার দিকে দৌড়ালো। কিন্তু সদর দরজার কাছে আসতেই সে থমকে গেল। বাড়ির সামনেই একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, আর সে গাড়ির ভেতর থেকে কেউ একজন নেমে ভেতরের দিকে যাচ্ছে। লোকটার পরনে কালো কোট, মাথায় হ্যাট। লোকটার হাঁটার ভঙ্গি নিয়নের খুব চেনা। সে আর কেউ নয়, ডাক্তার সাফায়েত। সে চালের মুখোমুখি নিয়ন নিঃশব্দে ডাক্তার সাফায়েতের পিছু নিল। ডাক্তার সরাসরি নিশির ঘরের দিকে না গিয়ে নিয়নের নিজের ঘরের দিকে গেল। নিয়ন দরজার আড়ালে লুকিয়ে দেখল ডাক্তার সাফায়েত নিয়নের ঘরের টেবিল চেয়ার সব ওলটপালট করে কি যেন খুঁজছেন। কোথায় রাখলো ছেলেটা? চাবিটা তো পাওয়ার কথা। ডাক্তার নিজের মনে বিড়বিড় করছেন। নিয়ন বুঝতে পারল ডাক্তার ভাবছেন নিয়ন এখনো আন্ডারগ্রাউন্ডে আটকে আছে। সেই সুযোগ বুঝে ঘরের ভেতর ঢুকে লাইটের মেন সুইচটা বন্ধ করে দিল। পুরো ঘর এক নিমিষে অন্ধকারে ডুবে গেল। কে কে ওখানে? ডাক্তার সাফায়েত চমকে উঠে পকেট থেকে রিভলভার বের করলেন, কিন্তু নিয়ন তখন অন্ধকারের সাথে মিশে গেছে। সে পিছন থেকে বাঘের মতো ডাক্তারের ওপর ঝাঁপিয়ে পড়ল।
ডাক্তারের হাত থেকে রিভলভারটা ছিটকে মেঝেতে পড়ে গেল। দুজন মানুষের ধস্তাধস্তিতে ঘরের আসবাবপত্র ভেঙে পড়তে লাগলো। ডাক্তার সাফাত বয়সে বড় হলেও তার গায়ে আসরিক শক্তি ছিল। সে নিয়নের গলা চেপে ধরল। তুমি বড্ড বেশি কৌতূহলী নিয়ন। তোমার বোনটার মতো তুমিও মরবে। ডাক্তার সাফাত হিসহিসিয়ে উঠলেন। নিয়নের চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। অক্সিজেনের অভাবে তার শরীর ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই তার হাতটা মেঝের উপর গিয়ে পড়ল, যেখানে ডাক্তারের রিভলভারটা পড়েছিল। নিয়ন আর কিছু না ভেবে রিভলভারটা তুলে ডাক্তারের পায়ে লক্ষ্য করে ট্রিগার চেপে দিল। ত্রিশূল একটা তীব্র আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠল। ডাক্তার সাফাত চিৎকার করে পা চেপে ধরে মেঝেতে পড়ে গেলেন। রক্তে মেঝে ভেসে যাচ্ছে। নিয়ন হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো। সে লাইটটা অন করল। ডাক্তার সাফাত যন্ত্রণায় ছটপট করতে করতে বললেন, তুমি তুমি আমাকে মারলে? পার পাবে না নিয়ন। অনেক দেরি হয়ে গেছে। নিশিকে যে অ্যান্টিডোট দেওয়া দরকার ছিল তা শুধু আমি জানি। আমি না থাকলেও আগামী 24 ঘন্টার মধ্যে মারা যাবে। নিয়ন ডাক্তারের কলার চেপে ধরে বলল, মিথ্যে কথা। ডায়েরিতে সব লেখা আছে। তুমি ওকে বিষ দিচ্ছিলে। ডাক্তার সাফাত এক ভয়ঙ্কর হাসি হেসে বললেন, ডায়েরিটা একটা ফাঁদ ছিল নিয়ন, তোমাকে ওই গুদামে আটকে রাখার জন্য। নিশিকে আসলেই একটা বিশেষ ড্রাগ দেওয়া হতো, কিন্তু তার আসল ফর্মুলা আর অ্যান্টিডোট ওই পেনড্রাইভে আছে, যা তুমি কোনোদিন খুঁজে পাবে না। নিয়ন নিজের পকেটে হাত দিল। পেনড্রাইভটা এখনো তার পকেটে সুরক্ষিত আছে। সে ডাক্তারের চোখের সামনে পেনড্রাইভটা তুলে ধরে বলল, তুমি এটা খুঁজছিলে, তাই তো? ডাক্তার সাফায়েতের মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখ দুটো ভয়ে বড় হয়ে গেল। সত্যের উন্মোচন ও এক নতুন আতঙ্ক। ঠিক এই সময়ে নিশির ঘর থেকে নার্সের চিৎকার শোনা গেল। নিয়ন ডাক্তারকে ওভাবে ফেলে রেখে দ্রুত নিশির ঘরে ছুটে গেল। রুমে ঢুকে সে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নিশির লাইফ সাপোর্ট মনিটরের বিপিং শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হার্ট রেট দ্রুত নামছে। নার্স কাঁদো কাঁদো গলায় বলল, নিয়ন ভাইয়া। হঠাৎ করে নিশির আবার শরীর কেমন করছে। অক্সিজেনের মাত্রা একদম কমে গেছে। নিয়ন পকেট থেকে পেন ড্রাইভটা বের করে
নার্সকে বলল, এখানে একটা ল্যাপটপ আনুন দ্রুত। নার্স নিশির টেবিল থেকে একটা পুরনো ল্যাপটপ এনে নিয়নের হাতে দিল। নিয়ন পেন ড্রাইভটা প্লাগ ইন করল। স্ক্রিনে একটা ফোল্ডার ভেসে উঠল, যার নাম প্রজেক্ট নিরাময়। সেখানে নিশির নিজের তৈরি করা কিছু নথিপত্র ছিল। নিশি লিখেছিল, নর্থ ক্রিসেন্ট কোম্পানি এমন একটি ভাইরাস তৈরি করেছিল যা বাজারে ছাড়লে কোটি কোটি টাকার ওষুধের ব্যবসা হবে। নিশি এটা জেনে ফেলায় ডাক্তার সাফায়েত, যিনি ওই কোম্পানির একজন গোপন অংশীদার, নিশিকে কমার ওষুধ খাইয়ে দেন। আর ফাইলের শেষ পাতায় লেখা ছিল অ্যান্টিডোটের নাম অ্যাট্রোফিন সালফেটস। নার্স, আমাদের ঘরে অ্যাট্রোফিন আছে? নিয়ন চিৎকার করে জিজ্ঞেস করল। হ্যাঁ, ফার্স্ট এড বক্সে আছে, কিন্তু ওটা তো হৃদয় স্পন্দন বাড়ানোর জন্য। নার্স ইতস্তত করল, যা বলছি করুন, দ্রুত ইঞ্জেকশন দিন। নিয়ন আদেশ দিল। নার্স কাঁপা কাঁপা হাতে ইঞ্জেকশনটা তৈরি করে নিশির শরীরে পুশ করে দিল। নিয়ন নিশির মুখের দিকে তাকিয়ে রইল। ঘরের ভেতরে সময় যেন থমকে গেছে। মনিটরের বিপিং শব্দটা আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। হার্ট রেট থিমু হলো। নিয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের পাশে বসে পড়ল। যাক, নিশি বেঁচে গেছে। কিন্তু স্বস্তিটা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ করে নিশির সারা শরীর তীব্রভাবে কাঁপতে লাগলো। তার চোখ দুটো আচমকা বড় বড় করে খুলে গেল, কিন্তু সেই চোখে কোনো চেনা মানুষের দৃষ্টি ছিল না। নিশি নিয়নের দিকে তাকালো। তার চোখের মণি দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে, কোনো সাদা অংশ নেই। সে নিয়নের হাতটা এমন এক শক্তিতে টেপে ধরল, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। নিয়নের হাতের হাড় মরমর করে উঠল। নিশি এক অদ্ভুত গম্ভীর গলায় বলল, তুমি ভুল ফাইল খুলছ নিয়ন। সাফায়েত তো শুধু একটা গুটি ছিল, আসল দাতা তো এখন তোমার ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বাড়ির মূল ফটকটা ভেঙে পড়া একটি বিকট শব্দ হলো, আর নিশির ঘরের জানালার বাহিরে অন্ধকারের মধ্যে নিয়ন দেখতে পেল 10-12টা ছায়ামূর্তি তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের সবার হাতে অস্ত্র, আর তাদের মুখগুলো অবিকল ডাক্তার সাফায়েতের মতো। একে দেখল নিয়ন। ডাক্তার সাফায়েত কি তবে কোনো ক্লোন বা রূপান্তরকামী চক্রের অংশ? নিশির শরীরে এই পরিবর্তনের রহস্য কি? আর এই ছায়ামূর্তিরা কারা? পরবর্তী ভয়ঙ্কর সত্য জানতে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী রহস্যের জট খুলবে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে
ভুলবে না প্লিজ।